কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। গল্পের কথক হিমাংশু তার বন্ধু শঙ্করের বাড়িতে দেখতে পায় এক আশ্চর্য তৈলচিত্র। কৌতূহলী হয়ে জানতে চায় সেই ছবির ব্যাপারে। শঙ্কর তাকে শোনায় ৭০ বছর আগের মোহনপুরের রাজা মহেন্দ্র নারায়ণের এক আশ্চর্য কাহিনী। চিত্রশিল্পী আনন্দমোহনের গুরু চন্দ্রবাবুর কাছে আসেন মহেন্দ্র নারায়ণ এবং তার ভ্রাতুষ্পুত্রী লীলাকে বিবাহের ইচ্ছে প্রকাশ করেন। উপঢৌকন হিসেবে প্রায় ১০ লক্ষ টাকা দামের হিরে জহরতের একটা বাক্স দেন। আনন্দমোহন লীলাকে ভালোবাসত। সে চায়নি লীলার বিয়ে হোক রাজার সাথে। এদিকে চন্দ্রবাবু লোভে পড়ে রাজি হন লীলার বিয়ে দিতে রাজার সাথে। কিন্তু রাজা ছিলেন ভারী রহস্যময়। তাকে দেখে জীবন্ত বলে মনে হতো না। সেই রাজা ইচ্ছে প্রকাশ করলেন লীলাকে নিজের রজায় নিয়ে গিয়ে বিয়ে করতে। চন্দ্রবাবু বাধ্য হলেন অনুমতি দিতে। কিন্তু ১ মাস পরেও লীলার খবর না পেয়ে যখন চন্দ্রবাবু মোহনপুরে গেলেন, জানতে পারলেন মোহনপুরের আসল রাজা নরেন্দ্র তো শিশু। তার পক্ষে বিয়ে করা অসম্ভব। মাথায় আকাশ ভেঙে পড়ল তার। তাহলে লীলা গেল কোথায়? মহেন্দ্র আসলে কে ছিলেন? কি ছিল তার অভিসন্ধি? আনন্দমোহন কি ফিরে পেল তার ভালোবাসা? এইসব প্রশ্নের উত্তর জানতে শুনতে থাকুন বংভূতুরের আজকের নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের মোহনপুরের শ্মশান। আমি যার জীবনের আশ্চর্য কাহিনী আজ আপনাদের শোনাব, তার নাম হলো আনন্দমোহন সেন। আমি তাকে চিনি না, চোখেও দেখিনি। খুব সম্ভবত তার মৃত্যু হয়েছে আমার জন্মাবার আগেই। আপনারা জিজ্ঞেস করতে পারেন, এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলাম কেমন করে? আগে এই প্রশ্নের জবাব দেওয়া উচিত। না হলে আপনারা হয়তো ভাবতে পারেন যে নিজের মন গড়া কোনো গল্প বলে খামোখা আপনাদের পিলে চমকে দেওয়ার চেষ্টা করছি। এই ২০ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না, আমিও অস্বীকার করি না। কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি, তা সত্য বা মিথ্যা বলে একতরফা ডিক্রি জারি করার অধিকারও আমার নেই। বিশ্বাস করা বা না করার ব্যাপারে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। শঙ্কর বসু ছিলেন পেশায় অধ্যাপক এবং আমার বন্ধু। এবারের পুজোর ছুটিটা তার দেশের বাড়িতে কাটাবার জন্য আমাকে সঙ্গে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি বর্ধমানের দামোদর নদের ধারে। এর আগে আর কখনো আসেনি এখানে। তার বৈঠকখানায় ঢুকেই একখানা বড় তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। চিত্রের বিষয়বস্তু এই: চারিধার অন্ধকার। একজন তরুণী, তার ডান হাতে একটা সেকেলে লণ্ঠন। লণ্ঠন ধরা হাতটা উঁচু করে তুলে ধরেছে সে। তরুণীর দেহের অন্যান্য অংশ অন্ধকারের ভেতর প্রায় মিলিয়ে গিয়েছে। কেবল ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি। অপূর্ব ও জীবন্ত সৌন্দর্যে ভরা সেই মুখ। সেই মুখের ঠিক পেছনেই খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর একটা মূর্তি। সেই মূর্তি একটা যুবকের। সেই যুবকের মুখে চোখে ফুটে উঠেছে বিষম বিস্ময় ও দারুণ আতঙ্ক। তরুণীর লণ্ঠনের আলোতে যুবক বোধহয় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে যাতে মানুষের বুকের রক্ত জমে যায় বরফের মতো। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কি দেখাতে চাইছে এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে, ছবিতে তার কোনো ইঙ্গিত নেই। শঙ্কর হেসে বলল, হিমাংশু, এরকম রহস্যময় ছবি বোধহয় তুমি আগে কখনো দেখোনি, না? না,
আচ্ছা, এই ছবিতে চিত্রকর কি দেখাতে চাইছে? ছবিতে যে দৃশ্য রয়েছে, মনে হচ্ছে এই পৃথিবীতে কোনো একদিন সত্যি সত্যি তাই ঘটেছিল। তোমার অনুমান মিথ্যা নয়। ছবিখানি আঁকা হয়েছে একটি সত্য ঘটনাকে অবলম্বন করে। তাই নাকি? আচ্ছা, তা কি সেই ঘটনা? ও ভয়ঙ্কর। এই ছবিতে ফুটে উঠেছে একটি বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণী, ওর নাম লীলা। আর ওই যে যুবক, ওর নাম হচ্ছে আনন্দমোহন সেন। কে ওরা? লীলা হচ্ছে সেই সময়কার প্রখ্যাত চিত্রকর চন্দ্রমোহন চৌধুরীর একমাত্র কন্যা। আনন্দমোহন ছিল তারই কৃতি ছাত্র। এই ছবি সেই আনন্দমোহনেরই আঁকা। ছবির এই দৃশ্য যখন বাস্তবে ঘটেছিল, তখন তার ছিল তরুণ বয়স। লীলা বা আনন্দমোহন কেউই এখন আর বেঁচে নেই। পুরো কাহিনীটা শুনতে ইচ্ছে করছে। বলছি। আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকে গল্পটি শুনে আমায় বলেছিলেন অনেক দিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসত, তাই মারা যাবার আগে বাবাকে এই ছবিখানা উপহার দিয়ে গিয়েছিল। আচ্ছা, কিন্তু কাহিনীটা কিরকম? একটু ধৈর্য ধরো। এমন রোদে ধোঁয়া সকালে এইসব কাহিনী শুনলে অবিশ্বাস্য অস্বাভাবিক বলেই মনে হবে। অলৌকিক কাহিনী সবসময় জমে রাতের নিরালা পরিবেশে। তার মানে তুমি বলতে চাইছো গল্পটি শুধু ভয়ানকই নয়, অলৌকিকও? শুনলেই বুঝবে। তারপর সেদিন সন্ধ্যাবেলায় বসে বসে শঙ্করের মুখ থেকে ছবিটার ব্যাপারে পুরো কাহিনীটা শুনলাম। সেই সন্ধেটা ছিল বাস্তবিকই অলৌকিক গল্প শোনার পক্ষে রীতিমতো উপযোগী। সন্ধ্যের আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ার উদ্দাম দীর্ঘশ্বাসে বাগানের গাছপালাগুলো থেকে থেকে মর্মর শব্দে আর্তনাদ করে চলেছে। মেঘে মেঘে ঢাকা আকাশ, পৃথিবী ঘেরা অন্ধকারের ঘেরাটোপে। মাঝে মাঝে অন্ধকারকে ধাক্কা মেরে মেঘের পর্দা ছিঁড়ে আকাশ থেকে পৃথিবীতে সাত করে নেমে আসছে বিদ্যুতের তীব্র শিখা, এবং ক্ষণিকের জন্য দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বসিত তরঙ্গ ভঙ্গ। লম্বা চওড়া বারান্দা, একটা সেকেলে গোল মার্বেল টেবিলের ওপর টিম টিম করে জ্বলছে হ্যারিকেন ল্যাম্প। তার স্বল্প আলো বারান্দার অন্ধকারকেই প্রকট করছিল মাত্র। স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না, এবং অস্পষ্টতার মধ্যে পাওয়া যাচ্ছে বেশ একটা রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেওয়ালের দিকে পিঠ রেখে দুখানা পুরনো ইজি চেয়ারের উপর চুপ করে বসে আছি আমরা দুই বন্ধু, শঙ্কর এবং হিমাংশু। কোথাও নেই মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ। আমরা উপভোগ করছিলাম এই বৃষ্টিধারা ধৌত নির্জনতা। বোধ করি বৃষ্টি আর ঝড়কে ফাঁকি দেওয়ার জন্যে হঠাৎ একটা বাদুড় ভেতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দুই ডানা দিয়ে ছটফট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। আমি বললাম, লেখকরা অলৌকিক গল্প বলবার সময় প্রায় বাদুড়ের উল্লেখ করে। তোমারও গল্পে বাদুড় আছে নাকি? না। তাহলে সেই ভ্রম সংশোধনের জন্য বাদুড় নিজেই এসে হাজির হয়েছে। রসিক বাদুড়কে ধন্যবাদ। নাও, এখন শুরু করো তোমার কাহিনী। শঙ্কর তার কাহিনী শুরু করল। আজ থেকে অন্তত 70 বছর আগেকার কথা। সে সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলায় তার প্রভাব একরকম ছিল না বললেই চলে। কিন্তু মানুষের অহংজ্ঞান অল্প নয়। মৃত্যুর আগে সেই ইহলোকে নিজের স্থায়ী চিহ্ন কিছু কিছু রেখে যেতে চায়, এবং ধনীদের ভেতরেই এই প্রবণতা ছিল সবচেয়ে বেশি। বাংলার প্রাচীন ধনী পরিবারের বসতবাড়ির ভেতরে গেলেই দেখা যাবে দেওয়ালে দেওয়ালে চারিদিকে টাঙানো রয়েছে বড় বড় তৈলচিত্রের পর তৈলচিত্র, অধিকাংশই পূর্বপুরুষদের। আজকের যুগে ধনী এবং নির্ধনরাও যেমন সাধারণ ফটোগ্রাফের মাধ্যমে নিজেদের ছবি তুলে রাখে, তখনকার দিনে শুধুমাত্র ধনীরাই সেই সুযোগ পেতেন। কিন্তু সেকালে তাদের মধ্যে কেবল তৈলচিত্রের চলন ছিল, আর এজন্য তারা বড় বড় চিত্রকরকে আহ্বান করতেন। সে যুগের সাধারণ গেরস্থরা এই বিলাসিতাকে মনেও ঠাঁই দিতে পারত না, কারণ তৈলচিত্র আঁকতে যত টাকা দরকার তত টাকা থাকতো না তাদের পকেটে।
চন্দ্রমোহন চৌধুরী বা চন্দ্রবাবু সে যুগের একজন নামজাদা মূর্তি চিত্রকর ছিলেন। শিল্পী সমাজে তার ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তার ছিল সবচেয়ে বেশি সমাদর। এছাড়াও চন্দ্রবাবুর ছাত্রও ছিল অনেক। অবসরকালে তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন। তার ছাত্রদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দমোহন ছিল যাকে বলে অনাথ। তার বাড়ি ঘর, মা বাবা, আত্মীয় স্বজন কেউই ছিল না বলতে গেলে। কিন্তু আনন্দমোহনের চিত্রাঙ্কন পটুতা ও মিষ্ট প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, নিজের ছেলের মতো করে। চন্দ্রবাবুর পক্ষে আনন্দমোহনের মতো একজন শক্ত সমর্থ বিশ্বস্ত যুবকের আবশ্যকতা ছিল অত্যন্ত। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার। নিজে আর্ট নিয়ে এতটাই মত্ত হয়ে থাকতেন যে প্রৌঢ় বয়সেও তার কখনো মনে হয়নি যে প্রত্যেক মানুষের মতো তার জীবনেও বিয়ে নামক অনুষ্ঠানটির প্রয়োজন আছে। তার প্রয়াত ছোট ভাইয়ের একটি মেয়ে ছিল, তার নাম ছিল লীলা। গৃহস্থলীর সমস্ত কর্তব্য সেই পালন করত, আর গৃহস্থলীর বাইরে যা কিছু কাজ তার ভার ছিল আনন্দমোহনের ওপর। এই দুজনের হাতে সমস্ত ভার ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে করতেন কলা লক্ষ্যের সেবা। কলকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেও ভালো লাগতো না, অথচ তার পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই না। তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকেও উপভোগ করা যায় পল্লী প্রকৃতি নির্জনতা। ভাবো একবার, 70 বছর আগে সেই সময়ের কথা। তখন কলকাতায় না ছিল ইলেকট্রিক, না মোটর, না ছিল বাস, আর না ছিল আধুনিক সুযোগ সুবিধা। অনেক রাস্তায় থাকতো মিটমিটে তেলের আলো, এবং অনেক রাস্তায় দুধারে থাকতো খোলা ড্রেন, খোলা ঘর এবং বস্তি দেখা যেত যেখানে সেখানে। আজ কলকাতায় তুমি সরকারি বাগান ছাড়া ছোট বড় মাঠ প্রায় খুঁজেই পাবে না। কিন্তু তখনকার দিনে কলকাতার বহু স্থানেই এত মাঠ ময়দান আর ছোটখাটো জঙ্গলের মতো ছিল যে সেখানে গেলে শহরে বসেই দেখতে পাওয়া যেত পল্লী বাংলার ছবি। তখন শহরের অবস্থায় যখন এরকম ছিল, তখন শহরতলির অবস্থা কিরকম ছিল বুঝতেই পারছ। তখন টালিগঞ্জ প্রভৃতি স্থানে গেলে মনে হতো অরণ্যে এসেছি। ঠিক এমনই জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসত বাড়ি, এবং ওর চিত্রশালা ছিল সেখান থেকে খানিক দূরে, কলকাতার প্রান্ত সীমায়। তবে আসল গল্প শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি। লীলার বয়স হয়েছিল 16-17। তখনকার দিনে হিন্দুর ঘরে এই বয়সের কোনো মেয়ে কুমারী থাকত না। কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। তিনি মনে করতেন যে এত অল্প বয়সে কোনো মেয়ের বিয়ে হওয়া ঠিক নয়। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের ঠিক বর্ণনা দেওয়া যায় না। সে ছিল অদ্ভুত রূপসী। গায়ে রং, গড়ন, মুখ, চোখ ছিল এমন ধারা যে খুঁজলেও তার জোড়া মিলত না। তার ওপর লীলার প্রকৃতিও ছিল অতি মধুর এবং অতি নম্র। সুতরাং এমন একটি মেয়ের দিকে যে যুবক আনন্দমোহন আকৃষ্ট হবে, এ হচ্ছে খুবই সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকেই নিজের সহধর্মিণী রূপে কল্পনা করত। লীলাও বোধহয় তা বুঝতে পারত, যদিও আনন্দমোহন কোনোদিনই তা মুখে প্রকাশ করেনি। আনন্দমোহন এবং লীলা ছিল একই জগতের লোক। তবুও আপাতত লীলার সঙ্গে যে তার বিবাহ কার্যত অসম্ভব, এই সত্য আনন্দমোহনের অজানা ছিল না। কারণ আগেই বলেছি, আনন্দমোহন ছিল অনাথ, পরের আশ্রয় বাস করে সে লীলাকে বিয়ে করতে চাইলে হয় চন্দ্রবাবু খুব রেগে যাবেন, নয়তো হেসেই উড়িয়ে দেবেন এই অদ্ভুত প্রস্তাব। অতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলবার চেষ্টাই করছিল আনন্দমোহন। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন, আর্ট স্টুডেন্ট হিসাবে আনন্দমোহনের শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অল্প দিনের মধ্যেই সে স্বাধীনভাবে চিত্রাঙ্কন ব্যবসা অবলম্বন করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে যে অর্থ উপার্জন করবার ক্ষমতা। ধনী সমাজে আনন্দমোহনের যদি পসার হয়, তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবুর নিশ্চয়ই আপত্তি হবে না। আনন্দমোহন দিনের পর দিন গুনছিল সেই আশাতেই। তারপর একদিন, সেদিন সন্ধে হয়। অন্যান্য ছাত্ররা বিদায় নিয়েছে। চিত্রশালার মধ্যে কাজ করছে আনন্দমোহন একাকী।
একখানি বড় ঘর দোতলার ওপরে। এখানে সেখানে দেওয়ালের ওপর রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ এবং অসম্পূর্ণ ছবি, সবই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জলীয় রং বা ওয়াটার কালার ব্যবহার করতেন না। জলীয় রং ব্যবহার করতে যারা, শিক্ষিতরা অবজ্ঞা করে তাদের ডাকতেন পটুয়া বলে। বাংলার আধুনিক শিক্ষিত সমাজে জলীয় রঙের প্রাধান্য স্থাপন করেন সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। তাড়াতাড়ি স্বাধীন হওয়ার জন্য আনন্দমোহন পরিশ্রম করত প্রায় দিবারাত্রব্যাপী। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে যাওয়ার পরেও সে অনেকক্ষণ ধরে চিত্রশালায় রং আর তুলি নিয়ে নিযুক্ত হয়ে থাকত। কোনো খেয়ালি ক্রেতার ফরমাসে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি, নরকের দৃশ্য। যমদূতেরা জনৈক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। পাপীর মূর্তি আঁকা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু আনন্দমোহন বিপদে পড়েছে যমদূতগুলোর চেহারা কীরকম হবে তা নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতের পরিচয় হয় না, আনন্দমোহনও কখনো দেখেনি। যমদূতের চেহারা যে ঠিক কীরকম হওয়া উচিত আনন্দমোহন কিছুতেই তা ধারণা করতে পারছে না। সাধারণত বিলেতি ছবিতে ডিমন বা ডেভিল প্রভৃতিকে দেখানো হয়েছে যে তাদের কালো কালো প্রায় মানুষের মতো চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, পেছনে থাকে ল্যাচ এবং পায়ে থাকে গরুর মতো খুর। কিন্তু যিনি ছবির ফরমাস দিয়েছেন তিনি একজন পরম হিন্দু, গঙ্গা জল ছাড়া আর কোনো জল পান করেন না তিনি। আনন্দমোহন অনায়াসেই ফিরিঙ্গি ডিমন বা ডেভিলের মূর্তি আঁকতে পারত, কিন্তু সেসব খ্রিশ্চানি মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয়ই জখম হবে। আর ছবি আঁকা সম্ভব নয়। চিত্রশালার মধ্যে পুঞ্জীভূত হয়ে উঠবার চেষ্টা করছে সন্ধ্যার অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে নাগরিক কোলাহল। অনেক মাথা ঘামিয়ে ও কুল কিনারা না পেয়ে আনন্দমোহন শেষটা ধৈর্য হারিয়ে বলে উঠল, নিকুচি করেছে, যমদূতরা জাহান নামে যাক, আমি তাদের আঁকতে পারবো না। সঙ্গে সঙ্গে তার পেছন থেকে চাপা গলায় কে যেন হেসে উঠল। সচমকে আনন্দমোহন ফিরে দেখল ঠিক তার পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা অপরিচিত মূর্তি। চিত্রশালার ভেতরে তখন ভালো করে চোখ চলে না, বেশ ঘন অন্ধকার। বাইরে শোনা গেল একটা প্যাঁচার ডাক। মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের অসম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্র চেহারা আগন্তুকের, মাথায় প্রায় 6.5 ফুট লম্বা মস্ত একটা পাগড়ি এমনভাবে পড়েছে যে মুখের অর্ধেক প্রায় দেখাই যাচ্ছে না। পোশাকও সাধারণ লোকের বা বাঙালির মতো নয়। সাজগোজ দেখলে মনে হয় যে সে কোনো রাজরাজারা বংশের। এমনকি কোটিবন্ধ থেকে ঝুলছে একখানি তরবারি পর্যন্ত। সৈনিকের মতো সিধে হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তি। অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল, আবার খানিক দেখা যাচ্ছিল না, কিন্তু অন্ধকারের মধ্যেও ঝকমক করে উঠছিল তার স্বর্ণখচিত এবং নানা রত্নে অলঙ্কৃত বহুমূল্য পোশাকটা। এমন মূর্তি এখানে দেখবার আশা আনন্দমোহন করেনি। সে রীতিমতো হতভম্ব হয়ে গেল। মূর্তি গম্ভীর স্বরে বলল, ছোকরা, পৃথিবীতে যতদিন বেঁচে আছো যমদূতদের নিয়ে মাথা ঘামাচ্ছ কেন হে? তার চেহারা আর গলার স্বর রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিল আনন্দমোহনের বুকে। কিন্তু একটা জবাব না দিলেও চলে না। কোনো রকমে জড়ানো গলায় মিনমিন করে বলল, আগে খরিদ্দারের ফরমাস। উত্তরে মূর্তি একখানা হাত রাখল আনন্দমোহনের কাঁধের ওপর। আনন্দমোহনের মনে হলো তার সর্বাঙ্গের ওপর দিয়ে যেন বয়ে গেল একটা তরঙ্গায়িত তুষার বাড়ির হিল্লোল। সে পিছিয়ে দাঁড়ালো সভয়। খরিদ্দারদের ফরমাসে আর কোনোদিন যমদূতদের দেখবার চেষ্টা করো না, বুঝলে? চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আগে তিনি কাজে বেরিয়েছেন, ফিরতে রাত হবে। ও আচ্ছা আচ্ছা। চন্দ্রবাবুর কাছে আপনার কি দরকার আছে? অনুগ্রহ করে বলুন। চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণ। আগামীকাল ঠিক রাত 8টার সময় আমি আবার আসব তার সাথে দেখা করতে। সে যেন এখানে হাজির থাকে।
মূর্তি হঠাৎ ফিরে দাঁড়ালো, তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দ পদসঞ্চারে। ঘরের আবহ এতক্ষণ যেন তুষার শীতল হয়েছিল। মূর্তি চলে যাবার সঙ্গে সঙ্গে আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দমোহনের কেমন কৌতূহল হলো চিত্রশালা থেকে বেরিয়ে মূর্তি কোন দিকে যায় দেখবার জন্য। ওই জানলাটার তলাতেই আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র দরজা। সে তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে দাঁড়ালো। প্রায় 10 মিনিট জানলার ধারে দাঁড়িয়ে রইল সে, কিন্তু সদর দরজা দিয়ে কাউকে বেরোতে দেখা গেল না। আনন্দমোহন ভাবল, কি ব্যাপার, লোকটা বেরোচ্ছে না কেন? তবে কি লোকটা এখনো বাড়ির ভেতরেই আছে? এই চিন্তা মাথায় আসতেই আনন্দমোহনের সমস্ত দেহ হয়ে উঠল রোমাঞ্চিত। কি এক অজানা ভয়! সে তাড়াতাড়ি ওপরে ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে গেল, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না সে। এ কি, গেল কোথায় লোকটা? কি জানি, হয়তো বেরিয়ে গেছে, আমি খেয়াল করিনি। এই ব্যাপারে আর মাথা না ঘামিয়ে সে চিত্রশালায় দরজা বন্ধ করে দিয়ে হাঁপ ছাড়ল। সেই রাত্রে আনন্দমোহন ওই অদ্ভুত আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালো। চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ। কখনো তো তার নাম শুনিনি। কি চান তিনি? নিশ্চয়ই আমার হাতে তার রাজ্যভার সমর্পণ করতে আসবেন না। বোধহয় তার একখানা ছবি আঁকাতে চান। বেশ বেশ, আগামীকাল যথাসময়েই মহারাজা মহেন্দ্র নারায়ণকে সসম্মানে অভ্যর্থনা করবার জন্য চিত্রশালায় উপস্থিত থাকব। পরদিনের সন্ধেবেলায় চিত্রশালার ভেতরে একমাত্র আনন্দমোহন ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভেতরে পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজে, তা আনন্দমোহন কই? এখনো তো কারোর টিকি দেখতে পাচ্ছি না। আগে তিনি ঠিক 8টার সময় আসবেন বলেছিলেন। কি পরিচয় দিয়েছিল নিজের? মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ? আগে হ্যাঁ। দেখতে কেমন ছিল? দেখেই মনে হচ্ছিল সম্ভ্রান্ত ব্যক্তি। বয়স কত? বলা শক্ত স্যার, তবে এটুকু বলতে পারি বয়সে তিনি যুবক নন। 8টা বাজতে তো আর 1 মিনিট বাকি। এখনো তো মহারাজের দেখা নেই। আনন্দমোহন, আমি কিন্তু 8টা পর্যন্ত অপেক্ষা করব, তারপরেই আমি চলে যাব, কারণ আমার এখনো অনেক কাজ। মহারাজ যদি তারপরে আসেন, তুমি তার সঙ্গে কথা বলে নিও, কেমন? জীবনে আমি ঢের রাজা মহারাজা দেখেছি, কোনো মহারাজার জন্যই আমি এখানে ধর্ণা দিয়ে বসে থাকতে রাজি নই। মহারাজদের চেয়ে আমি মহাশয়দের বেশি পছন্দ করি। ঠিক এই সময় ঢং ঢং করে ঘড়িতে রাত 8টা বাজল। একতলা থেকে দোতলায় ওঠার কাঠের সিঁড়ির ওপর শোনা গেল না কারোর পায়ের শব্দ, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের মূর্তি। মহেন্দ্র নারায়ণের মূর্তির ভেতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্র নারায়ণ ঘরের ভেতর এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, এই আসুন আসুন, দয়া করে বসুন এখানে। মহেন্দ্র নারায়ণ সেদিকে ভ্রুক্ষেপ করলেন না, সে কেবলই দাঁড়িয়ে রইলেন। আপনি কি মোহনপুরের মহারাজ বাহাদুর? হ্যাঁ। মহেন্দ্র নারায়ণ হাত তুলে আনন্দমোহনকে দেখিয়ে বললেন, তোমার ও লোকটি কি বিশ্বস্ত? পরিচ্ছদের ভেতর থেকে একটা ছোট্ট বাক্স বের করে মহেন্দ্র নারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কাছাকাছি কোনো জহুরির কাছে যেতে বলো, ও যাচাই করে আসুক এই বাক্সের ভেতর যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দমোহন বেরিয়ে গেল ঘর ছেড়ে। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগল না। জহুরির কাছে এসে আনন্দমোহন বলল, বাক্সটা খুলে দেখুন। বাক্সের ভেতরে ছিল নানা রকম রত্নখচিত অলংকার। জহুরি তা দেখে সবিস্ময় বলল, আনন্দমোহন বাবু,
এত সব জড়োয়া গয়না কার? আগে মোহনপুরের মহারাজার। আশ্চর্য, এরকম জড়োয়া গয়না একালেও কেউ ব্যবহার করে নাকি? কেন, গয়নাওয়ালা কি ভালো নয়? বলেন কি? এমন চমৎকার গহনা আজকাল কেউ পরা তো দূর, দেখতেও পর্যন্ত পাওয়া যায় না। এরকম খাঁটি গয়নার চল ছিল সেই নবাবী আমলে। এগুলোর দাম বলতে পারেন? আজ্ঞে নিশ্চয়ই পারি। জহুরি গয়নাগুলো নিয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষার পর বলল, ভারী দামি গয়না দেখছি। কত দাম হবে? এ গহনা প্রায় 10 লক্ষ টাকার কম নয় আনন্দমোহন বাবু। শুনে আনন্দমোহনের মাথা ঘুরতে লাগলো। 10 লক্ষ টাকার ভার বহন করে এখানে এসেছে সে, অথচ সে কিছুই অনুভব করেনি। 10 লক্ষ টাকা এত হালকা? সেই সময় 10 লক্ষ টাকা প্রায় কয়েক কোটি টাকার সমান ছিল। ওদিকে আনন্দমোহন ঘর থেকে বেরিয়ে আসবার পরেই মহেন্দ্রনারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, এখানে আজ আমার মিনিট কয়েকের বেশি থাকবার উপায় নেই। কিছুদিন আগে কলকাতার এক রঙ্গালয়ে তোমার ভ্রাতুষ্পুত্রীকে আমি দেখেছিলাম। তাকে আমি বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজের মুখের দিকে চাইলেন। কি শুনলেন ঠিক যেন বুঝে উঠতে পারলেন না। অদ্ভুত প্রস্তাব। মহারাজ অবিচলিত কণ্ঠে বললেন, তুমি অবাক হচ্ছ কেন হে? আমার চেয়ে ধনী পাত্র পাবার আশা তুমি করো নাকি? হ্যাঁ? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখে তার বুকের ভেতর জাগ্রত হয়েছে কেমন এক অজ্ঞাত আতঙ্ক। তাঁর ইচ্ছে হলো তিনি সেখান থেকে এক ছুটে পালিয়ে যান, কিন্তু কেবল ভদ্রতার খাতিরে সেই ইচ্ছা তিনি দমন করলেন। অনেক কষ্টে শেষটায় তিনি বললেন, মহারাজ বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি, কিন্তু লীলা বালিকা নয়। তার মত না নিয়ে আপনাকে কেমন করে কথা দেব? চন্দ্রমোহন, আমাকে ছলনা করবার চেষ্টা করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক। তোমার অনুরোধ কিছুতেই সে অমান্য করবে না। বলতে বলতে মহারাজ চন্দ্রবাবুর দিকে দুপা এগিয়ে এলেন। চন্দ্রবাবু পিছিয়ে গেলেন। তার ভয় আরো বেড়ে উঠল যেন। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আনন্দমোহনকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। ও যেন এখনই ফিরে আসে। বলো, তোমার মত কি? কিন্তু মহারাজ, আপনার জাতি। বাধা দিয়ে মহারাজ বললেন, আমার জাতি? তুমি কি জানো না যে রাজরাজরা সব জাতেই বিবাহ করতে পারে? কিন্তু আর কোনো কিন্তু নয়। শোনো, সেই ছোকরা বাস্ক নিয়ে ফিরে এলেই শুনবে তার ভেতরে আছে লক্ষ লক্ষ টাকার জড়োয়া গহনা। এ গহনা পাবে লীলাই সব। তার উপর যৌতুক স্বরূপ আমি দেব আরো 10 লক্ষ টাকা। এর পরেও তোমার আপত্তি আছে নাকি হে? মহেন্দ্রনারায়ণ নিষ্পলক নেত্রে চন্দ্রবাবুর মুখের দিকে তাকিয়ে রইলেন। চন্দ্রবাবুর মনে হলো সেই জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছা শক্তি হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধে বেরিয়ে গেল, আমার কোনো আপত্তি নেই। ঠিক এই সময় গহনার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দমোহন। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভেতরে খানিকটা জোর পেলেন। ভাবলেন, আর একটু আগে যদি ছোকরা আসতো তাহলে আমি কথা দিতাম না। জহুরি গয়নাগুলো দেখে জানালো বাক্সের ভেতর 10 লক্ষ টাকার গয়না আছে। চন্দ্রবাবুকে লক্ষ্য করে মহেন্দ্রনারায়ণ বললেন, শুনলেন? চন্দ্রবাবু নিজের মনকে এই বলে প্রবোধ দিতে চাইলেন, মহারাজ দেখতেও সুপুরুষ নন, বয়স নবীন নন, কিন্তু লীলা হবে মহারানী, আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকার। তার পক্ষে যেটা কল্পনাতীত। সুতরাং এমন বিবাহের সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। তাই এবার প্রকাশ্যে বললেন তিনি, কিন্তু মহারাজ, আমার একটি আর্জি আছে। বলো।
বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় করা উচিত। আজ আর সময় নেই। আগামীকাল ঠিক সন্ধে 8টার সময় তোমার বাড়িতে আমি যাব। আমার ঠিকানা জানেন? জানি। গয়নার বাক্সটা তোমার কাছেই রেখে গেলাম। একটা রসিদ দিই। চলে যেতে যেতেই মহারাজ বললেন, তার কোনো প্রয়োজন নেই। আমায় ঠকাতে পারে এমন কোনো মানুষকে আমি জানি না। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল যেন একটা অপার্থিব ছায়া। আনন্দমোহন নিজের সন্দেহ ভজনের জন্য আজও গিয়ে দাঁড়ালো জানলার ধারে। গতকালের মতো আজও মহারাজকে দরজা দিয়ে বেরোতে দেখা গেল না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত এবং বড়ই ভয়াবহ। কিন্তু মুখে সে কিছুই প্রকাশ করল না। আর এসব কথা নিয়ে আলোচনা করার মতো মনের অবস্থাও ছিল না তার। সে বুঝল তার সুখের মেঘে আগুন লাগতে আর দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠেছিল, এইবার সেই দেবীকে বিসর্জন দিতে হবে অশ্রু জলে। তবে সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয়, হোক সে মোহনপুরের মহারানী। পরের দিন রাত 8টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য খাবার দাবারের আয়োজন করেছিলেন প্রচুর। ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, 3 রকম মাছ, 3 রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি আর ছানার পায়েস। লীলা নিজের হাতে সারাদিন ধরে এইসব রেঁধেছে। যদিও এখনো সে জানে না যে অতিথি আজ আসছেন, তার সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কি। আনন্দমোহনও তার কাছে কোনো কথা ভাঙেনি। নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভেতরেই। বোধহয় তার মুখেও মনের ছায়া পড়েছিল কিছু কিছু, কারণ লীলা মাঝে মাঝে প্রশ্ন করেছে, আনন্দমোহন বাবু, আপনার মুখ আজ এত শুকনো দেখাচ্ছে কেন? আনন্দমোহন সহাস্যে লীলার প্রশ্ন উড়িয়ে দিয়েছে এই বলে যে, না, আসলে শরীরটা আজ তেমন ভালো নেই। ও আচ্ছা, শরীরের যত্ন নিন কেমন? হ্যাঁ, অবশ্যই। এদিকে কাঁটায় কাঁটায় রাত 8টা বাজল। সঙ্গে সঙ্গে ঘরের দরজায় দেখা গেল মহারাজ মহেন্দ্র নারায়ণকে। ধক করে উঠল চন্দ্রবাবুর বুকের ভেতরটা। মহারাজের এমন আকস্মিক আবির্ভাব তিনি প্রত্যাশা করেননি। ঠিক মনে হলো মহারাজ যেন হাওয়ার ভেতর থেকে আত্মপ্রকাশ করলেন। যদিও এমন চিন্তা হাস্যকর, তবুও চন্দ্রবাবুর এটাই মনে হলো। কেবলমাত্র বিস্মিত হল না আনন্দমোহন। সে এটাই আশা করেছিল। মহারাজ দরজার কাছ থেকেই বললেন, আমার হাতে 8 ঘন্টার বেশি সময় নেই। তোমার ভ্রাতুষ্পুত্রী কোথায়? দোতলায়। তবে চলো দোতলায়। মনে রেখো, কাঁটায় কাঁটায় 8:30টার সময় আমায় এখান থেকে চলে যেতে হবে। ভালো করে মহেন্দ্র নারায়ণের দিকে তাকিয়ে এবার চন্দ্রবাবু শিউরে উঠলেন। আনন্দমোহনেরও 2 চক্ষু হয়ে উঠল বিস্ফারিত। মহেন্দ্র নারায়ণ আজ এসেছেন এক পদস্থ সৈনিকের বেশে, এবং তার মুখখানা আজ ভালোভাবেই দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের চামড়ার রং একেবারে হলদে, তাতে জীবনের কোনো পরশই নেই, যেন রক্তহীন ফ্যাকাশে চামড়া। চোখের ওপরের আর নিচের সাদা অংশটাই বেশি দেখা যাচ্ছে, যেন চোখ উল্টে আছে, নয়তো কোনো বদ্ধ উন্মাতের চোখ। মাথায় লম্বা লম্বা রুক্ষ কটা চুলগুলো এসে পড়েছে কাঁধের উপর, যেন তেলের সঙ্গে তাদের সম্পর্ক ঘুচে গেছে বহুকাল। ওষ্ঠ এবং অধর কালো কুচকুচে ঠোঁটের 2 পাশ ঠেলে বেরিয়ে আসছে দুপাশে 2টো সাপদের মতো হিংস্র হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন বহুকাল আগের গলায় দড়ি দেওয়া বাসি মরার মুখ, যেন কোনো দুষ্ট প্রেতাত্মা সেই মৃতদেহের ভেতর আশ্রয় নিয়ে মুখখানাকে করে তুলেছে কতকটা জীবন্ত। মনের ভাব প্রাণপণে গোপন রেখে চন্দ্রবাবু বললেন, আসুন আসুন মহারাজ বাহাদুর, আমরা দোতলায় যাই।
সশব্দে ভারী ভারী পা ফেলে মহেন্দ্র নারায়ণ সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলেন, ঠিক যেন যন্ত্রচালিত পুতুল, কিংবা যেন কোনো পুতুল বাজিকর পুতুলকে চালনা করছে অদৃশ্য রজ্জুর সাহায্যে। ওপরের ঘরে বসেছিল লীলা। মহেন্দ্র নারায়ণকে দেখেই সে চমকে আড়ষ্ট হয়ে রইল কাঠের মতো। চন্দ্রবাবু বললেন, লীলা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে দুহাত জোর করে প্রণাম করল। মহেন্দ্র নারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রমোহন, একবার ওই ঘরে আমার সঙ্গে এসো। যাচ্ছি মহারাজ বাহাদুর। আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থাটা করে যাই। খাবার? মহারাজ বাহাদুর, আপনাকে খাওয়াবার শক্তি কোথায় আমার? এই সামান্য আয়োজন করেছি। সামান্য বা অসামান্য কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি? এই লীলা সারাদিন ধরে এত কষ্ট করে রাঁধলো। বাজে সময় নষ্ট করো না, বাসের ঘরে চলো। অগত্যা আর বাক্য ব্যয় না করে মহেন্দ্র নারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন এবং বললেন, হ্যাঁ মহারাজ, এখন কি আদেশ বলুন। এই নাও 10 লক্ষ টাকার নোট। লীলাকে আমি সঙ্গে নিয়ে মোহনপুরে ফিরে যেতে চাই। সে কি? নিয়ে যেতে চান মানে বিবাহ না করে? আমাদের বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়ে পাত্রীকে বিবাহ করবে। মার্জনা করবেন মহারাজ, আপনার রাজ্যের কথা জানি না, তবে এখানে অনিয়ম অচল। মহেন্দ্র নারায়ণ সিধা হয়ে দাঁড়ালেন। মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরও 1 ফুট। দীপ্ত চোখে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরকে আরো গম্ভীরতর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছ, নিজের কথা রাখতে তুমি বাধ্য। আগামীকাল লীলাকে আমার সঙ্গে মোহনপুর যেতেই হবে, বুঝলে? মহারাজের সেই দীপ্ত দৃষ্টির মধ্যে ছিল যেন কোনো জাদু। আবার চন্দ্রবাবুর মনে হলো তার সমস্ত ইচ্ছা শক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু আর তিনি যেন গোলাম। মাথা নত করে চন্দ্রবাবু বললেন, যে আগে তাই হবে। আগামীকাল সকাল 10টার সময় সিপাহীদের সঙ্গে ডুলিরা আসবে। লীলা যেন প্রস্তুত থাকে। তার সঙ্গে আর কেউ যেতে পারবে না, এই আমার আদেশ। তুমি কথা দিয়েছ, এ আদেশ অমান্য করে নিজের বিপদ ডেকে এনো না চন্দ্রমোহন। বলেই মহেন্দ্র নারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে বাইরে এবং তারপর বেরিয়ে গেলেন বাড়ির ভেতর থেকে। চন্দ্রবাবু আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন। লীলা ও আনন্দমোহন সেই ঘরের মধ্যে এসে ঢুকল। উমা, মহারাজের কি ভয়ঙ্কর চেহারা! ভয়ঙ্কর চেহারা? মাগো, তুমি কি লক্ষ্য করে দেখোনি মহারাজ যতক্ষণ এখানে ছিলেন একবারও তার চোখের পাতা পড়েনি? ঠিক যেন মরা মানুষের চোখ। আমি আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্য জ্যান্ত মানুষের বুক ওঠে নামে, কিন্তু মহারাজার বুক ছিল একেবারেই স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। ধুর, তোমরা ভুল দেখেছ। মরা মানুষ কখনো চলে ফেরে, কথা বলে? ধুর। তা ঠিকই, কিন্তু আমি যদি একটা রাজ্যও পাই তবু দ্বিতীয়বার তোমার ওই মহারাজ বাহাদুরকে দেখতে রাজি হব না। আমি বললেও রাজি হবি না? তুমি বললে সব পারি। পারিস তো? হ্যাঁ জ্যাঠামশাই। তাহলে শুনে রাখ, ওই মহারাজ বাহাদুরের সঙ্গে তোর বিয়ে হবে, আমি কথা দিয়ে দিয়েছি। লীলা দারুণ বিস্ময় চমকে উঠল। আগামীকাল সকাল 10টার সময় তোকে মোহনপুর নিয়ে যাওয়ার জন্য মহারাজের লোকজন আসবে। সঙ্গে আমরা কেউ থাকবো না, তোর বিয়ে হবে মোহনপুরেই। চন্দ্রবাবুর মনে হলো কথাগুলো যেন তিনি নিজে বললেন না, কেউ যেন জোর করে তাকে বাধ্য করল কথাগুলো বলতে।
লীলা চেয়ে রইল বিস্ফারিত চোখে। মহারাজ বাহাদুর তোর জন্য 20 লক্ষ টাকার সম্পত্তি আমার হাতে দিয়ে গিয়েছেন। লীলা আর কিছু বলল না, মাথা নত করল কেবল। লীলা মোহনপুরে চলে গিয়েছে। তার অভাবে সমস্ত বাড়িখানা কেমন যেন ফাঁকা ফাঁকা ঠেকছে। চন্দ্রবাবুর আর কিছু ভাল লাগছে না। নিজেকে তার অপরাধী মনে হচ্ছে। একজন অজানা, কেবল শুধুমাত্র অজানা নয়, প্রাচীন, বয়সী এবং ভয়াবহ কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি, কিছুতেই উচিত হয়নি। না জানি তিনি লীলার চোখে কতখানি হীন হয়ে পড়েছেন, কিন্তু লীলা তো জানে না তার কোনো উপায় ছিল না। মহেন্দ্রনারায়ণ নিশ্চয়ই কোনো মায়াবী, সে যখনই এসেছে তখনই কি এক মন্ত্র গুণে তাকে যেন বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলতেন তার সমস্ত নিজস্বতা। তার হাতে লীলাকে তিনি সমর্পণ করেছেন সম্পূর্ণ নিজের অজ্ঞাতসারে। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যটাই তাকে বুঝিয়ে দিতে হবে। আনন্দমোহনও ওদিকে যে মনমরা হয়ে আছে সে কথা বলাই বাহুল্য। চন্দ্রবাবুর বাড়িতেও সে খুব অল্পক্ষণই থাকে। চিত্রশালায় গিয়ে দিনের পর দিন অধিকাংশ সময় সে কাজকর্মের মধ্যে ডুবে থেকে ভুলবার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ সে শেষ করে ফেলে একদিনে। প্রায় 1 মাস কেটে গেল, লীলার কোনো খবর নেই। একদিন আনন্দমোহনকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। কি ব্যাপার? যাওয়ার সময় লীলা আমায় বলে গিয়েছিল নিয়মিতভাবে চিঠিপত্র লিখবে, কিন্তু এই গত 1 মাসে তো তার একখানাও চিঠি পেলাম না। এর কারণ কি? হয়তো তার অসুখ করেছে। আমারও সেই ভাবনা হচ্ছে। এখন কি করা উচিত বলো দেখি? মোহনপুরে নিজে একবার গিয়ে দেখুন না। কিন্তু মহারাজ যদি অসন্তুষ্ট হন? কেন অসন্তুষ্ট হবেন কেন? আমি তার তুলনায় গরিব, তুচ্ছ পোটো। সকলের সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার বাঁধে। সে হন, তবু আপনার একবার সেখানে যাওয়া উচিত। তা ঠিক, লীলার প্রতিও তো আমার একটা কর্তব্য আছে। বেশ বেশ আনন্দমোহন, কালকেই আমি মোহনপুর যাত্রা করব। মোহনপুর হচ্ছে একটা ছোটখাটো শহর। প্রধান রাজপথটি মাঝারি আকারের এবং সেটা সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির ফটকের সামনে, বা বলা ভালো ফটকের মুখে। এবং সেই ফটকের মুখে বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাহী। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজ বাহাদুরের সঙ্গে দেখা হবে? ম্যানেজারকে গিয়ে জিজ্ঞাসা করুন। তিনি কোথায়? ওই যে, তিনি এইদিকেই আসছেন। চন্দ্রবাবু দেখলেন একজন প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছেন। চন্দ্রবাবু তাকে নমস্কার জানালেন এবং বললেন, তা মশাইয়ের কি চাই? একবার মহারাজ বাহাদুরের দর্শন প্রার্থনা করি। আপনি কোথা থেকে আসছেন? আগে কলকাতা থেকে। আপনি মহারাজ বাহাদুরকে চেনেন? কিছু কিছু চিনি। কি সূত্রে তার সঙ্গে আপনার পরিচয়? চন্দ্রবাবু প্রথমে ভেবে রেখেছিলেন মহারাজের সাথে তার আসল সম্পর্কের কথা বাইরের কারোর কাছে ভাঙবেন না, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে বলতে হলো, মানে মহারাজ বাহাদুরের সঙ্গে আমার ভ্রাতুষ্পুত্রের বিবাহ হয়েছে। ম্যানেজার সচমকে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন এবং বললেন, কি অসম্ভব? কেন অসম্ভব কেন? আমার চেহারা হোমরা চোমরা নয় বলে কি আমার ভ্রাতুষ্পুত্রীয় মহারাজের অযোগ্য হবে? না মশাই, তা নয়। আমি সেই কারণে অসম্ভব বলছি না। তবে আমাদের মহারাজা এখনো কোনো বিবাহ করেননি। এইবার চন্দ্রবাবুর বিস্মিত হবার পালা। খানিকক্ষণ স্তব্ধ থেকে বললেন, এত বয়সেও তার বিবাহ হয়নি? আমাকে কি এই কথা বিশ্বাস করতে হবে? মশাই কি বলছেন? আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এই সবে 23-এ পা দিয়েছেন।
আপনাদের মহারাজ নরেন্দ্রনারায়ণ? হ্যাঁ, আমাদের মহারাজার ওই নাম। তবে কি কলকাতায় গিয়ে তিনি হারিয়েছিলেন? কতদিন আগে কলকাতায় তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? তা মাসখানেক আগে। ম্যানেজার এইবার এই কথা শুনে হেসে ফেলে বললেন, মশাই, আপনি নির্ঘাত কোনো বাটপাড়ের পাল্লায় পড়েছেন। আমাদের মহারাজ নরেন্দ্রনারায়ণ গেল হপ্তায় বিলেত থেকে ফিরেছেন। বিলাতে তিনি 8 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়ল। তবে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কবলে? তবুও তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এখানে মহারাজ মহেন্দ্র নারায়ণ বলে কেউ আছেন? একালে নেই, সেকালে ছিলেন। মানে? মানে মহারাজ মহেন্দ্র নারায়ণ ছিলেন আমাদের বর্তমান মহারাজার গ্র্যান্ডফাদার, পিতামহ। 60 বছর আগে তার মৃত্যু হয়েছে। চন্দ্রবাবু সেখানে দাঁড়িয়ে রইলেন বজ্রাহতের মতো। তারপরেই তার মাথার ভেতর দিয়ে খেলে গেল আরও এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, আচ্ছা, মহারাজ মহেন্দ্র নারায়ণের কোনো প্রতিকৃতি আছে? আপনি সন্দেহভাজন করতে চান? বেশ, তবে আসুন। রাজবাড়ির বৈঠকখানায় মহারাজার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ। দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরনো তৈলচিত্র। একদিকে অঙ্গুলি নির্দেশ করে ম্যানেজার বললেন, ওই দেখুন, মহারাজ মহেন্দ্র নারায়ণকে শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে এই ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎ মারা যান জলে ডুবে, কিন্তু তার দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এসব কথা চন্দ্রবাবুর কানে ঢুকছিল না। প্রায় বাহ্য জ্ঞানহীন হয়ে তিনি চিত্রাঙ্কিত মহেন্দ্র নারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলক নেত্রে। এই তো লীলাস্বামী মহেন্দ্র নারায়ণ। তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ, আর ছবির এই মুখ হচ্ছে জীবন্ত মানুষের। এ আকাশ পাতাল তফাৎ, কিন্তু মুখ এক। চন্দ্রবাবুর মনে হলো ছবির মহেন্দ্র নারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূর উপহাসের হাসি হাসছেন। ও মশাই, সাড়া দেন না কেন? এখন আপনার সন্দেহ মিলল তো? সুপ্ত থিতের মতো চন্দ্রবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, 1 মাস আগে এই মূর্তি আমার বাড়িতে গিয়েছিল। কি যাতা বলছেন? পাগলের মতো প্রলাপ বকবেন না। পাগল পাগল এখনো হয়নি। পাগল এখনো হয়নি, এইবারে হব। বলতে বলতে তিনি অবশ হয়ে বসে পড়লেন মাটিতে। রাত 9টার সময় চন্দ্রবাবু শেষ আহার করতেন। সেদিনও আনন্দমোহনের সঙ্গে তিনি আহারে বসেছিলেন। গতকাল তিনি মোহনপুর থেকে কলকাতা ফিরেছেন। তার মুখ থেকে সব শুনেছে আনন্দমোহনও। দুজনেরই মনের অবস্থা ভালো নয়। কথা নেই কারোর মুখে। হঠাৎ সজোরে বেজে উঠল সদর দরজার কড়াজোড়া। তারপরে দরজা খোলার শব্দ। বিহার আবার কেন দরজা খুলে দিল? এত রাত্রে কে আবার জ্বালাতে এলো? সিঁড়ির ওপরে লঘুপদে দ্রুত শব্দ শোনা গেল। তারপরেই বেগে ঘরের ভেতরে এসে ঢুকল লীলা। কিন্তু এ কি মূর্তি, কি বেশ তার! এলোমেলো এলানো চুল, যেন তেল জলের সঙ্গে সম্পর্কই নেই বহুকাল। অসম্ভব আতঙ্কে তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। গাল দুটো ভেতরে বসে এবং থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। ধুলো কাদা মাখা পরনের কাপড়ের পাট নেই, জায়গায় জায়গায় ছেঁড়া, এবং সেখানা হচ্ছে সেই কাপড় যা পরে সে গিয়েছিল মোহনপুর। মাটির ওপর ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, জল জল দাও, জল দাও, নইলে এইক্ষুনি আমার বুক ফেটে যাবে। জল দাও। আনন্দমোহন তাড়াতাড়ি জল এনে দিল। সে একসঙ্গে ঢকঢক করে 3 গ্লাস জল খেয়ে ফেলল, যেন কতদিনের মরুভূমি তৃষিত। খাবার, নইলে এক্ষুনি আমি মরে যাব। খাবার দাও।
চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখনই তার দিকে ঠেলে দিলেন। লীলা 2 হাতে গোগ্রাসে খাবারগুলো মুখে তুলে খেয়ে নিল, কিন্তু মিটল না তার দারুণ ক্ষুধা। নিজেই হুমড়ি খেয়ে আনন্দমোহনেরও খাবারের পাত্রগুলো টেনে নিয়ে আবার 2 হাতে খেতে আরম্ভ করল, যেন তার দুর্ভিক্ষের ক্ষুধা। চন্দ্রবাবু নির্বাক বিস্ময়ে লীলার প্রকৃতি বিরুদ্ধ এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন, তার সঙ্গে আনন্দমোহনও। পানহার শেষ করেই ভীত স্বরে এবার লীলা বলে উঠল, সব কথা পরে হবে। যদি আমাকে বাঁচাতে চাও তাহলে শিগগির 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 একজন ভালো রোজাকে ডেকে আনো। একটু দেরি করো না, একটু না। আনন্দমোহন রোজা ডাকতে ছুটল তখনই। সেই পাড়াতেই এক বিখ্যাত রোজার বাড়ি ছিল। জ্যাঠামশাই, তোমার 2টি পায়ে পড়ি, এ ঘরে আমাকে একলা ফেলে যেও না। যাব না মা, যাব না। আমি তোর কাছেই থাকবো। আমার কাছেই থাকো, একলা হলেই আমি মরবো। তোর কথার মানে বুঝতে পারছি না মা। আগেই বলেছি, এই ঘরের মাঝের এক দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখাও যায় তার ভেতরটা। সেই দিকে তাকিয়েই আঁতকে উঠল লীলা। সে আর্তস্বরে আবার চিৎকার করে উঠল, ওগো, সে এসেছে, সে এসেছে। কি হলো? কে এসেছে রে? তুই অমন করছিস কেন মা? সে 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 তার নাম নেই, তার দেহ নেই, কিন্তু আছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তুমি তুমি কি পচা মরার দুর্গন্ধ পাচ্ছ না? কই কই পাচ্ছি না তো। কিন্তু আমি পাচ্ছি। আমাকে সে ফাঁকি দিতে পারবে না। তুই কার কথা বলছিস লীলা? সে সে সেই সে আবার আমাকে নিতে এসেছে। কোথায় সে? আঙুল দিয়ে পাশের ঘরটা দেখিয়ে কান্না ভরা গলায় লীলা বলল, ওইখানে, ওই যে দাঁড়িয়ে আছে। আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি জ্যাঠামশাই। কি ভয়ানক! পাশের ঘরের দিকে ত্রস্ত চোখে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, সত্যি ওখানে সুদীর্ঘ ছায়ার মতো কি যেন একটা দেখা যাচ্ছে বলেই তো বোধ হচ্ছে। তারপর ভালো করে দেখে বুঝলেন তারই চোখের ভ্রম। ওপর থেকে সমুজ্জ্বল আলোর আধার চলছে। ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে, একেবারে খালি ঘর। তুই ভুল দেখছিস লীলা, ও ঘরে কেউ নেই। 2 বাহু দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বলল, আছে আছে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আমাকে আবার নিয়ে যাবে। তুমি যদি একবার ছেড়ে দাও, ও আমাকে আবার নিয়ে যাবে। এমন সময় রোজাকে সঙ্গে নিয়ে আনন্দমোহন পাশের ঘরে এসে দাঁড়ালো। রোজা ভেতরে এসেই বলল, আমি এই ঘরে কোনো দুষ্ট আত্মাকে অনুভব করছি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, দুষ্ট আত্মা, পিশাচ পিশাচ। রাজা নলের দেহে যেমন শনি ঢুকেছিল, সেই পিশাচও তেমনি কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকে পৃথিবীর ওপর অত্যাচার করে বেড়ায়। ভয়ানক এক পিশাচ। আমাকে আগে এই ঘরে বসে কাজ আরম্ভ করতে হবে। আনন্দমোহন ভীত সংদিগ্ধ চোখে পাশের ঘরে দাঁড়িয়ে ফিরে ফিরে তাকাতে লাগল, কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছুই দেখতে পেল না সে। অথচ এইটুকু অনুভব করতে পারল, ঘরের ভেতরে সে এবং রোজা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানকের অস্তিত্ব আছে। উত্তেজনার পর চন্দ্রবাবু দেহক্রমেই নেতিয়ে পড়েছিল, কিন্তু সেই অবস্থাতেই রোজার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এবারে সে চক্ষু মুদে দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে পড়ল। রোজা মাটির ওপর আসন পিড়ি হয়ে বসে মন্ত্র উচ্চারণ করতে উদ্যত হল, এবং ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতরে এসে ঢুকল একটা প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গে ঘরের আলোটা গেল নিভে। রোজা চিৎকার করে বলল, আলো আলো, শিগগির শিগগির আরেকটা আলো আনো। অন্ধকারে ফুটে উঠেছে 2 মারাত্মক দীপ্ত চক্ষু। এখনই সর্বনাশের সম্ভাবনা। শিগগির আলো আনো, আলো আলো আলো, এক্ষুনি আলো আনো। চন্দ্রবাবু আত্মহারার মতো এক লাফে দাঁড়িয়ে উঠে টেবিলের ওপর থেকে আলোটা নিয়ে ও ঘরের দিকে ছুটে গেলেন। জ্যাঠামশাই, যাবেন না, যাবেন না, আমাকে একলা ফেলে যাবেন না জ্যাঠামশাই।
আমি তোর সামনেই আছি মা। আলোটা ও ঘরে রেখেই আবার তোর পাশে এসে বসবো। বলতে বলতে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের ওপর বসিয়ে দিয়েই আবার এ ঘরে ফিরে আসতে যাবেন, এমন সময় আচম্বিতে দুই ঘরের মাঝের দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তে লীলার কণ্ঠে জাগলো চিৎকারের পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতো মাঝের দরজার ওপর ঝাঁপিয়ে পড়লেন। আনন্দমোহন এবং রোজাও যোগ দিল তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার বিষম চিৎকার ও ব্যাকুল ক্রন্দন আরও বেড়ে উঠল, কিন্তু তিনজনের সমবেত শক্তিও দরজার পাল্লা দুখানাকে এক চুল ফাঁক করতে পারল না। তারপরেই একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকের একটা দরজা খুলে যাবার শব্দ শোনা গেল। তারপরেই আকস্মাৎ খুলে গেল দুই ঘরের মাঝের দরজাটা। আনন্দমোহন, রোজা এবং চন্দ্রবাবু প্রাণপণ দরজা ঠেলছিলেন। দরজাটা সহসা খুলে যেতে তিনজনের টাল সামলাতে না পেরে খোলা দরজার ভেতর দিয়ে ও ঘরের মেঝের ওপর পড়ে গেল হুমড়ি খেয়ে। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দমোহন বারান্দায় যাওয়ার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিন উঠেছিল প্রতিপক্ষের চাঁদ, চারিদিক করছে ধপধপ। বারান্দার তলাতেই একটা ছোট্ট রাস্তা, তারপরেই একটা পুষ্করিণী এবং ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনে পুষ্করিণীর খানিকটা জল ঘুরছিল চক্রের পর চক্র দিয়ে, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে কিংবা কেউ ঝাঁপ খেয়ে অতলে তলিয়ে গেছে। তারপর কেটে গিয়েছে 12 বছর, অর্থাৎ 1 যুগ। দেবতারা নাকি অমর, তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে 1 যুগ বড় অল্পকালের কথা নয়। এই দেখ না, ধরতে গেলে 12 বছরের মধ্যেই সমস্ত পৃথিবীতে রক্তসাগরের ঢেউ খেলার জন্য ধূমকেতুর মতো হিটলারের আবির্ভাব এবং অন্তর্ধান। এই 12 বৎসর পর লীলাকে না ভুললেও তার অভাব আনন্দমোহনকে আর তেমনভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু পরলোকে, নিজের সম্পত্তি তিনি দান করে গিয়েছেন আনন্দমোহনকেই, এবং আনন্দও এখন একজন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়তো চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দমোহন চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছে, এমন সময় একটি ভদ্রলোক এসে উপস্থিত। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু চোখে। আগন্তুক বলল, আমি মোহনপুরের মহারাজ নরেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি। মোহনপুর 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 মোহনপুর। স্মৃতিবীণার একটি পুরাতন তার নতুন করে যেন বেজে উঠল অনেক দিন পর। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে আনন্দ জিজ্ঞাসা করল, আচ্ছা, তা আমার কাছে কি দরকার? মহারাজ বাহাদুরের একখানা তৈলচিত্র আঁকবার জন্য আপনি মোহনপুরে যেতে পারেন। পারিশ্রমিক যা চাইবেন তাই পাবেন। আনন্দমোহন সম্মতি জানালো। কবে যেতে পারবেন? আগামী রবিবার। যথাসময়ে আনন্দমোহন মোহনপুরে গিয়ে উপস্থিত হল। বৈঠকখানায় বসেছিলেন মহারাজ বাহাদুর, অতি সদালাপী লোক। তার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ আনন্দ দৃষ্টি পড়ল দেওয়ালে ঝোলানো মহারাজ নরেন্দ্র নারায়ণের পূর্বপুরুষদের প্রতিকৃতিগুলোর ওপর। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একেবারে থেমে গেল। বিস্ফারিত নেত্রে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল মহেন্দ্র নারায়ণের ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকে দেখে নির্দয় ব্যঙ্গ ভরা হাসি হাসছে। মহারাজ নরেন্দ্র নারায়ণ বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার? মনে হচ্ছে আমার পিতামহের ছবি দেখে আপনি ভয় পেয়েছেন। কেন বলুন দেখি? হ্যাঁ, না না, কিছু না। এত সুন্দর আঁকা দেখে চোখ আটকে গেছিল আর কি। এই বলে আনন্দমোহন তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সন্ধ্যার পর বেরিয়ে আনন্দমোহন বাসার দিকে ফিরে আসছে। মোহনপুরের প্রাসাদের একটা ঘরেই তার থাকার ব্যবস্থা করা হয়েছে। মোহনপুর এবং তার আশেপাশে দেখার কিছুই নেই, বন, মাঠ আর নদী ছাড়া। তখন চাঁদ উঠেছিল, খণ্ড চাঁদ। অন্ধকার একটুখানি পাতলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে নজর চলে না। তার ওপর আনন্দ যেখান দিয়ে আসছিল সেখানে পথের দুই ধারে দাঁড়িয়ে বড় বড় গাছের পর গাছ সৃষ্টি করেছে চোখ অন্ধ করা অন্ধকার। তফাতে দেখা গেল একটা আলো।
খানিক এগিয়ে আনন্দ দেখল আলো হাতে করে দাঁড়িয়ে রয়েছে একটা মূর্তি। আরও এগিয়ে বুঝল মূর্তিটা কোনো স্ত্রীলোকের। কাছে এসে দেখল এ যে লীলার মূর্তি। নিজের চোখকে আনন্দ বিশ্বাস করতে পারল না। চমৎকৃত হয়ে দাঁড়িয়ে রইল, দুই চোখ বিস্ফারিত করে। লীলা নীরবে হাসল, অতি মৃদু করুণ হাসি তার। লীলা! ওষ্ঠাধারে তর্জনী রেখে লীলা কথা কইতে বারণ করল আনন্দকে। তারপর আনন্দকে তার অনুসরণ করতে ইশারা করল। বিনা বাক্য ব্যয়ে আনন্দ তার অনুসরণ করতে লাগল। লীলার পেছন পেছন যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এও লক্ষ্য করল যে আজও লীলার পরনে সেই শাড়িটা, যেটা পরে সে যাত্রা করেছিল মোহনপুরের দিকে। বন এত নিস্তব্ধ যে একটা ঝিঝি পোকার ডাকও কানে আসছে না, গাছের একটা পাতার শব্দও হচ্ছে না। পৃথিবী যেন মরে গিয়েছে। এটা যেন ইহলোকই নয়, যেন পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জলকলরল শোনা যায় না। মরা চাঁদের আলো, বাতাসও স্থির। নদীর ধারের একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে এবং খানিকটা দাঁড়িয়ে। লীলা লণ্ঠন হাতে তার ভেতরে গিয়ে ঢুকল। একটা মস্ত ঘর, তারই ভেতরে গিয়ে দাঁড়ালো লীলা এবং আনন্দমোহন। লণ্ঠনটা তুলে ধরল লীলা। সেই চাপা আলোয় আনন্দ দেখতে পেল খাটের ওপর একেবারে সিধে হয়ে বসে আছে মোহনপুরের অতীতের মহারাজ মহেন্দ্র নারায়ণের ভীষণ মূর্তি। বিভৎস ভয়ঙ্কর। না! বিকট চিৎকার করে আনন্দমোহন মূর্ছিত হয়ে পড়ল। পরদিন প্রভাতে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার জ্ঞান ফেরেনি। তার কাছে পড়েছিল একটা সেকেলে লণ্ঠন।